আসসালামু আলাইকুম। এই মেয়েটা গর্ভবতী হওয়ার পর সে তার বাড়িতে ভয়ঙ্কর একটা জিনকে দেখতে পেত, যেটা প্রায় তাকে খুবই ভয় দেখাতো। প্রসবের সময় হয়ে আসলে সে একটা বাচ্চা জন্ম দেয়, কিন্তু সেটা কোনো মানুষের বাচ্চা ছিল না। সে জন্ম দিয়েছিল এক ভয়ঙ্কর শয়তানকে। সেই ভয়ঙ্কর জিনটা তার পিছু ছাড়ছিলই না। সে এসেছিল তার সাথে এই মেয়েকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য। ওইদিকে হসপিটালে আরেকটি মহিলা, যাকে প্রায় সময় একটা অদৃশ্য শক্তি এসে অত্যাচার করে। কিন্তু কেন? সময়ের সাথে সাথে অতীতের কিছু রহস্য থাকে যা অন্ধকারে চাপা পড়ে যায়, কিন্তু কোনো এক সময় সেটা ভয়ঙ্কর ভাবে নতুন এক অধ্যায়ের সূচনা করে, যার ভূমিকা ভয়াবহ। বলছিলাম ইন্দোনেশিয়ার একটি হরর সত্য ঘটনার কথা, যেখানে এক লুকোনো ভয়াবহ অতীত বর্তমান জীবন ধ্বংস করতে এসেছে। ঘটনার নাম আমার সাথে জাহান্নামে এসো। হরর, সাসপেন্স এবং রহস্যে ঘেরা আজকের এই ঘটনাটি আপনাকে ভয় পেতে বাধ্য করবে বন্ধু। তাই সাহসী হলেই ভিডিওটি কন্টিনিউ করুন। তাহলে চলুন বন্ধুরা, চলে যাওয়া যাক ভয়ানক দুনিয়ায়, যেখানে আপনার ভয় করবে। তার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন। ঘটনার শুরুতেই আমরা একটা স্কুল দেখতে পাই, যেখানে সব ছাত্রছাত্রীদেরকে স্কুল টিচাররা ঘুরতে নিয়ে যাচ্ছিল। সেখানে সবাই উপস্থিত থাকলেও একটা মেয়ে উপস্থিত ছিল না। এখন যে মেয়েটি উপস্থিত ছিল না সেখানে, তার নাম হলো লিতা। অন্য বাচ্চারা তাকে খুঁজতে যায়। তারা দেখতে পায় লিতা স্কুলের পেছনে দোলনাটায় বসে কার সাথে যেন কথা বলছে, কিন্তু সেখানে তারা আর কাউকেই দেখতে পাচ্ছিল না। তারা কিছুটা অবাক হলেও লিতাকে এই অবস্থায় দেখে হাসাহাসি করে। তখন অনেক বিরক্ত হয় লিতা আর সেখান থেকে উঠে আসে। কিন্তু আজব বিষয় হচ্ছে, উঠে আসার পরেও সেই দোলনাটা দুলেই যাচ্ছিল। মনে হচ্ছিল সেখানে যেন কেউ একজন বসে রয়েছে। তখন একটা মেয়ে গিয়ে সেই দোলনাতে ধরে, যেন সেই দোলনাটা থেমে যায়, কিন্তু তখনই তার হাতে যেন কেউ একজন খুব জোরে কামড় বসিয়ে দেয়। আর সে দেখে তার হাতে পুরো কামড়ের দাগ বসে রয়েছে। এখন এই ঘটনা ঘটার পর তারা সবাই খুব ভয় পেয়ে যায় আর সেখান থেকে চলে যায়। ব্যাপারটা কি হলো লিতাও তা বুঝতে পারে না। সব ছেলে মেয়েরা গাড়িতে গিয়ে ওঠে। সবশেষে লিতাও গিয়ে সেই বাসে ওঠে। সে পেছনের উইন্ডো দিয়ে তাকিয়ে দেখে সেই দোলনাটা এখনো যেন দুলছে। গাড়ি সেখান থেকে চলে যাওয়ার পর আমরা দেখতে পারি সেখানে এক ভয়ঙ্কর অভয়ব বসেছিল। ঘটনার অনেক অনেক দিন পর আমরা একটা হাসপাতাল দেখতে পাই, যেটা ছিল একটা মানসিক হাসপাতাল। সেখানে একটা মহিলা ছিল যার নাম সারি। তার চাউনিটা ছিল খুবই রহস্যময়। যেহেতু মানসিক হাসপাতালে রয়েছে, তাহলে নিশ্চয়ই বড় কোনো সমস্যা রয়েছে তার। আমরা দেখতে পাচ্ছিলাম সেদিন সেই হাসপাতালে নতুন একজন ডাক্তার আসে। একটা নার্সের কাছে সে সারির বিষয়ে জিজ্ঞেস করলে সেই নার্স তাকে বলে এই মহিলাটিকে নাকি প্রতি রাতে কেউ একজন টর্চার করে, যদিও আমরা কেউ কিছু দেখতে পাই না। অবশ্য তার শরীরে অনেক নির্যাতনের দাগ পাওয়া যায়। হসপিটালের অনেকেই মনে করে এখানে অতি প্রাকৃতিক কোনো বিষয় রয়েছে। সেখানে ডাক্তার বলছিল এসব সে বিশ্বাস করে না, জিন, ভূত, প্রেত এগুলো নেই। মহিলাটি হয়তো নিজেই নিজেকে আঘাত করে। যেহেতু সে মানসিক রোগী, তাই এটা তার জন্য স্বাভাবিক। এদিকে আমরা দেখতে পারি একটা লোক গাড়ি চালিয়ে তার বাড়িতে আসছে। তার নাম ট্রাম। সে বাসায় ঢোকার পরে তার স্ত্রীর সাথে দেখা করে সে। তারা খুবই হ্যাপি কাপল ছিল। আর বন্ধুরা, এই মেয়েটাই হচ্ছে লিতা, যাকে আমরা ঘটনার শুরুতে স্কুলে দেখেছিলাম। এখন সে অনেক বড় হয়ে গিয়েছে এবং বিবাহিত, এবং কয়েকদিনের মধ্যেই তাদের ভালোবাসার ফসল আসতে চলেছে, অর্থাৎ লিতা প্রেগনেন্ট। ট্রাম সেখানে লিতাকে অনেক খুশি হয়ে বলছিল যে কাল তোমার চিকিৎসা করার জন্য সিঙ্গাপুর থেকে ডাক্তার আসছে, আর এটাই হবে তোমার শেষ ট্রিটমেন্ট। এই ব্যাপারটা নিয়ে তারা খুবই খুশি ছিল। এখন বন্ধুরা, আমি একটু ক্লিয়ার করে নেই যে লিতার কি ট্রিটমেন্ট হবে। লিতার পিঠে মূলত একটা জন্মদাগ রয়েছে, যেটা ট্রাম মুছে ফেলতে চায়, যদিও সেটাতে বেশি একটা ইচ্ছা ছিল না লিতার। তবে যেহেতু হাজবেন্ড বলেছে, তাই হাজবেন্ডের খুশিতে সেও খুশি। সেদিন রাতে যখন লিতা কাপড় চেঞ্জ করছিল, তখন তার পিঠে আমরা সেই জন্মদাগটা দেখতে পারি, যেটা একটু বেশি গভীর ছিল। সে যখন কাপড়টা চেঞ্জ করার পর আলমারিটা লাগায়, সেই আলমারির আয়নার মধ্যে সে একটা ভয়ঙ্কর অভয়বকে দেখতে পায়।
সে এটা দেখে প্রচুর ভয় পেয়ে যায়। সে পিছনে ফিরেও সেখানে কাউকে দেখতে পায় না, কিন্তু আয়নাতে তো ঠিকই সেটাকে দেখা যাচ্ছে। লিতা তখন আয়না দেখে দেখে সেই ভয়ঙ্কর জিনিসটাকে ছুঁতে চেষ্টা করছিল, কিন্তু সে অক্ষম হয়, সেটা অদৃশ্য হয়ে যায়। কিন্তু আজব বিষয় হচ্ছে বিছানাটা যেন হঠাৎ করেই নড়ছিল, মনে হচ্ছিল খাটের নিচে যেন কেউ একজন আছে। লিতা যখন আয়নাতে দেখে তখন সে আরো অবাক হয়ে যায়, কারণ সেই ভয়ঙ্কর অবয়বটা খাটটা নাড়াচ্ছিল। সে খুবই ভয় পাচ্ছিল। তখনই সেখানে ট্রাম চলে আসে আর পরিস্থিতি স্বাভাবিক হয়ে যায়। লিতা যখন এই বিষয়গুলো ট্রামকে বলে, কিন্তু বেশি পাত্তা দেয় না ট্রাম। সে বলে, হয়তো তুমি ভ্রম দেখেছো, এসব কখনো বাস্তবে হওয়া পসিবল না। সেদিন আমরা রাতের মানসিক হাসপাতাল দেখতে পারি। সেই নার্সটা যখন বারান্দা দিয়ে হেঁটে যাচ্ছিল, ঠিক তখনই হঠাৎ করে স্যারের কেবিনের ভেতর থেকে সে কান্নার আওয়াজ পায়, যেটা শোনার পর সে সেই রুমে যায় আর সে দেখতে পায় মহিলাটি কান্না করছিল। সে বলছিল, আমি ভুল করেছি, আমাকে মাফ করে দাও। সে কারো কাছে যেন খুব মিনতি করে ক্ষমা চাইছিল। এখন এটা যেহেতু একটা মানসিক হাসপাতাল, তাই নার্স এই বিষয়টা স্বাভাবিকভাবেই নেয় আর সে সারিকে ঘুম পাড়িয়ে দেয়। কিন্তু আমরা সেই নার্সের পেছনেও সেই ভয়ঙ্কর অভয়বকে দেখতে পাচ্ছিলাম। এর পরের দিন আমরা দেখতে পারি লিতাকে নিয়ে ট্রাম ডাক্তারের কাছে গিয়েছে আর শেষবারের মতো জন্মদাগ মুছে ফেলার জন্য লেজার ট্রিটমেন্ট করিয়েছে, যেখানে আমরা দেখতে পারি এই দাগটা অনেকাংশেই কমে গিয়েছে। বাড়িতে আসার পর লিতা ট্রামকে বলছিল, আমার পিঠে এত বড় দাগ কিভাবে হলো এটা আমি এখনো জানি না। তার মা কখনোই তাকে এই বিষয়ে কিছু বলেনি। ছোটবেলা থেকেই তার মায়ের ব্যবহার খুব আজব ছিল, তাই সে তার মায়ের সাথে বেশি দিন থাকতে পারেনি। হঠাৎ করে অফিস থেকে ট্রামের কল আসে, তখন সে তাড়াহুড়া করে অফিসে চলে যায়। লিতা ঘুমানোর আগে বাথরুমে যায় ব্রাশ করার জন্য, কিন্তু আমরা দেখতে পাচ্ছিলাম সে একরকম আচরণ করছে আর তার আয়নার প্রতিচ্ছবি অন্যরকম আচরণ করছে, যেটা দেখতে খুবই ভৌতিক লাগছিল। যেখানে লিতা ব্রাশ করে কুলি করছিল, সেখানে তার প্রতিচ্ছবি আয়নার ভেতরে থেকে তাকে লক্ষ্য করছিল। লিতা যখনই এই বিষয়টা লক্ষ্য করে, সে দেখে সে তো মুখ ধুয়েছে, কিন্তু এখনো কেন তার মুখে ফেনা। সে মুখ মুছে, কিন্তু কই, আয়নার ভেতরে সেটা তো একদম স্থির হয়েছিল। সে কিছুই বুঝতে না পেরে মুখটা আবার ধোয়। যখন সে আবার আয়নার দিকে তাকায়, সেটা ছিল এক ভয়ঙ্কর অভয়ব, যেটা হঠাৎ করে দেখে সে ছিটকে দেয়ালের সাথে জাপটি খেয়ে পড়ে যায়। সেই শব্দে তখনই সেখানে ট্রাম এসে পড়ে। ট্রামকে লিতা বলতে থাকে সেই ভয়ঙ্কর জিনিসটা তাকে আবারও ভয় দেখাচ্ছিল। ট্রাম কোনোভাবেই এসব বিশ্বাস করতে চাইছিল না। সে বলছিল, তুমি এখন প্রেগনেন্ট, তাই হয়তো আজে বাজে দেখছো, হ্যালুসিনেশন হচ্ছে তোমাকে আরো ভালো করে বিশ্রাম নেওয়া দরকার। রাতে যখন তারা গভীর ঘুমে, লিতা ওই পাশে ফিরতেই আমরা ফ্লোরে দেখতে পাই সেই ভয়ঙ্কর অভয়বকে, যেটা লিতার হাত ধরে নেয় আর এতে খুবই ভয় পেয়ে যায় লিতা। সে ভয়ে ভয়ে খাটের নিচে তাকায়, কিন্তু সেখানে কেউ ছিল না। বাহির থেকে যেন একটা শব্দ ভেসে আসছে। সে ধীরে ধীরে বাহিরে যায় আর সেই আওয়াজের অস্তিত্ব খুঁজতে থাকে। সে তাদের অন্য একটা রুমে যায়, যেখানে তাদের অনাগত বাচ্চার জন্য তারা ব্যাট সহ খেলনা কিনে রেখেছিল, কিন্তু সেখানে খেলনাটা যেন আপনা আপনি চলছিল। সে তখন সেই খেলনাটি অফ করে, কিন্তু তখনই সে ড্রয়িং রুম থেকে গান বাজানোর আওয়াজ শুনতে পায়। সে সেখানে যাওয়ার পর দেখতে পাচ্ছিল সেখানে থাকা মিউজিক প্লেয়ারটি আপনা আপনি বেজে চলছে। এখন সেটা অফ করতে হলে রিমোট দরকার। সে রিমোটটা নিয়ে সেটা অফ করে এবং সেখান থেকে চলে আসছিল, কিন্তু আবারও সেটা বেজে ওঠে। আবারও সে রিমোট হাতে নিতে যাবে, সেটা তখনই পড়ে যায় টেবিলের নিচে। সে যখন সেটা উঠাতে যাবে, টেবিলের নিচে দুইটা পা সে দেখতে পায়, যেগুলো নাকি হাওয়ায় ভেসে ভেসে তার দিকে আসছিল। এটা দেখে সে এক চিৎকার, আর তার চিৎকারের শব্দে সেখানে ট্রাম এসে পড়ে আর দেখতে পায় সে খুবই ভয় পেয়েছিল আর সোফার পিছনে লুকিয়েছিল, কিন্তু সেখানে ট্রাম আসতেই কাউকেই দেখতে পাচ্ছিল না। আর হঠাৎ করে সেখানে লিতার ব্যথা উঠতে শুরু করে, অর্থাৎ বন্ধুরা, তার ডেলিভারি হওয়ার সময় হয়ে গিয়েছে। ট্রাম তখন তাকে দ্রুত করে হাসপাতালে নিয়ে যায় আর আমরা দেখতে পাচ্ছিলাম সেখানে ডেলিভারির সময়তেও লিতা সেই ভয়ঙ্কর অভয়বটাকে দেখতে পাচ্ছিল। আর লিতা সেটা তার
হাজবেন্ডকে দেখাতে চেষ্টা করছিল, কিন্তু তার হাজবেন্ড কিছুই দেখতে পারছিল না। তখন লিতা খুবই ভয় পায়, সাথে ব্যথা। তখনই তার বাচ্চা ডেলিভারি হয়ে যায়। আমরা এদিকে মানসিক হাসপাতালে দেখতে পারি সেই সারি মহিলাটিকে নার্স গোসল করিয়ে দিচ্ছিল। তখন সে নার্সকে বলছিল তার মেয়ে প্রতিদিন তার সাথে দেখা করতে আসে। নার্স এটা শুনে বলে, আপনি কি ভুলে গেছেন আপনার যে পৃথিবীতে আর কেউ বেঁচে নেই? কিন্তু আমরা দেখতে পারছিলাম সে অদ্ভুতভাবে চেয়েছিল তার আশেপাশে, যখন তার আশেপাশেই কেউ একজন ছিল। এদিকে আমরা দেখতে পাই লিতা আর ট্রাম তাদের নতুন বাচ্চা তাদের বাড়িতে নিয়ে এসেছে এবং তারা অনেক খুশি। তাদের বাচ্চাটা তখন তাদের সেই ঘরে রাখে আর সেই ঘরের মধ্যে সিসি ক্যামেরা লাগিয়ে দেয়, যাতে দূর থেকেও তারা তাদের বাচ্চাকে পর্যবেক্ষণ করতে পারে। লিতা সেদিন রাতে ডিনার করে চেয়ারে বসে একটু আরাম করছিল। তার চোখ যখন লেগে আসবে তখনই তার বাচ্চার আওয়াজ শুনতে পায় সে। তখনই সে তার মোবাইলে সেই সিসি ক্যামেরার ফুটেজটা দেখে আর সে অবাক হয়ে যায়, কারণ সেই ভয়ঙ্কর অবয়বটি তার বাচ্চাকে কুলে নিয়ে দাঁড়িয়েছিল। লিতা আর দেরি না করে দ্রুত সেখানে যায়, কিন্তু আজব বিষয়, সেখানে গিয়ে সে দেখতে পায় সেখানে কেউ নেই। সে দ্রুত বাচ্চাটাকে নিয়ে সেখান থেকে এসে পড়ে আর ট্রামকে কল করে আর বলে দ্রুত যেন সে বাসায় আসে। সে যখন সেই রুমের সিসি ক্যামেরাটা আবার চেক করে তখন সে হতভম্ব হয়ে যায়। এ কি, সেখানে তো তার বাচ্চা রয়েছে, তাহলে তার কুলে এখন কে? সে যখন সেটার দিকে তাকায় সেটা দেখতে কোনোভাবেই মানুষের বাচ্চার মতো লাগছিল না। সে খুবই ভয় পেয়ে যায় আর তৎক্ষণাৎ সেটাকে ফেলে দেয়। সেখানে তখনই প্রথমবারের মতো সেই শয়তান তার সামনে আসে, যার পেট দিয়ে খুব ভয়ানকভাবে রক্ত বের হচ্ছিল। এটা দেখে সে খুবই ভয় পেয়ে যায় আর সেখান থেকে পালানোর চেষ্টা করে। তার পেছনে তখন সেই শয়তানটাও পিছু নেয়। সেখানে তখন ট্রাম এসে পড়লে সবকিছু হালকা স্বাভাবিক হয়ে যায়। লিতা এই পরিস্থিতির কথা বর্ণনা করলে ট্রাম একটু চিন্তায় পড়ে যায়। এখন এর পরের দিন সকালে আমরা দেখতে পাই তাদের ঘরের দরজার উপর ট্রাম কিছু রসুন আর মরিচ টাঙিয়ে রাখছে। এটা দেখে লিতা একটু রেগে যায়। তার রেগে যাওয়ার কারণ হচ্ছে সে এই বিষয়টার ভালো সমাধান চায়, কোনো প্রতিকার চায় না। তাদের বাড়িতে যে কাজের মহিলাটি কাজ করত সেই মহিলার নাম হচ্ছে সিনা। সেই মহিলাটি ট্রামকে বলে যে সে একজন কবিরাজকে চিনে যে তাদেরকে সাহায্য করতে পারবে, কিন্তু সেই কথাটাও কোনো পাত্তা দেয় না ট্রাম। সে গাড়িতে করে তাদের অফিসে যাচ্ছিল যখন হঠাৎ করে পেছন থেকে কেউ একজন তার কাঁধে হাত রাখে, কিন্তু পেছনে চাইতেও সে কাউকেই দেখতে পায় না। সে যখন মিররে তাকায় সে দেখতে পারে পেছনে রয়েছে সেই ভয়ঙ্কর অবয়বটা যে একটা বাচ্চাকে কুলে নিয়ে বসেছিল। সেটা তখনই পেছন থেকে ট্রামের গলায় চেপে ধরে আর হঠাৎ করে অদৃশ্য হয়ে যায়। সেদিন ভাগ্য ভালো ছিল তার, তাই সে বেঁচে যায়। সে কোনো রকমে গাড়িটা ইউটার্ন নিয়ে দ্রুত করে বাসায় যায় আর কাজের মহিলা সিনহাকে বলে যত দ্রুত সম্ভব সে যেন সেই কবিরাজের সাথে তাদের বিষয়ে কথা বলে। সেদিন রাতে আমরা সেই মানসিক হাসপাতালের সামনেও সেই ভয়ঙ্কর অবয়বটাকে দেখতে পারছিলাম। হাসপাতালের ভেতরে সারি মহিলাটির উপর খুব ভয়ানকভাবে অত্যাচার করছিল কোনো অদৃশ্য জিন। সে যখন প্রচন্ড যন্ত্রণায় শব্দ করছিল তখন সেখানে নার্স আসে আর দেখতে পায় শূন্য থেকে পড়ে গিয়েছে সারি, যেটা দেখে সে খুবই ভয় পেয়ে যায়। এখন সে বিশ্বাস করে নিতে বাধ্য হয় যে অবশ্যই কোনো অদৃশ্য শক্তি আছে যা সারিকে টর্চার করে। সেদিন তাদের বাড়িতে দরজা খুলতেই সেই কবিরাজ আসে যার নাম অ্যাডাম। সে কবিরাজ হলেও তার চোখের দৃষ্টি নেই, সে অন্ধ। সে যখন তাদের ঘরে প্রবেশ করে তখন সে কোনো এক অদৃশ্য শক্তির অনুভব করতে পারে। সে বলতে থাকে তাদেরকে যে দেখুন, প্রতিটা মানুষের সাথেই কারিন নামের একটি জিন রয়েছে আর যে ব্যক্তি বিশেষে বিভিন্ন আচরণ করে থাকে। সে লিতার কাছে আসে আর তাকে একটা মালা পরিয়ে দেয়। সে বুঝতে পারে সব সমস্যার পেছনে দায়ী হচ্ছে লিতা নিজেই। অ্যাডাম তাদেরকে জিজ্ঞেস করে আপনারা কি সম্প্রতি কোনো জিনিস পরিবর্তন করেছেন? লিতা তাকে বলে কিছুদিন আগেই চিকিৎসার মাধ্যমে তার পিঠের জন্মদাগ মুছে ফেলা হয়েছে। অ্যাডাম তখন বলে এটা একদমই ঠিক হয়নি, কারণ আমি যা বুঝতে পারছি সেই জন্মদাগের সাথে কোনো কানেকশন রয়েছে একটা কারিন জিনের, যেটা মুছে ফেলার কারণে সে প্রচন্ড রাগান্বিত হয়ে পড়েছে। তখন অ্যাডাম তাদের বাচ্চাকে স্পর্শ করে। অ্যাডাম বলে সেই জিনটার থেকে এই বাচ্চাটাও রেহাই পাবে না, তাই খুব সাবধানে থাকতে হবে। সেখানে সে আরো একটা অবাক করা তথ্য দেয়, যেটা হলো লিতার পেটে নাকি আরো একটা বাচ্চা বড় হচ্ছে,
যেটা কোনো মানুষের বাচ্চা না, সেটা হচ্ছে জিনের বাচ্চা। অ্যাডাম তাদেরকে বলে, আমি এই বিষয়ে আপনাদের সাথে বিস্তারিত কথা বলবো আমার বাড়িতে, এখানে কিছুই করা যাবে না। এই বাড়িতে দেয়ালে দেয়ালে সেই জিনের অস্তিত্ব আমি টের পাচ্ছি। অ্যাডাম তখন সেখানে তাদেরকে আরেকটা টিপস দেয়, তারা যেন তাদের বাড়িতে সব আয়না কাপড় দিয়ে ঘুরে দেয়, কারণ সেই জিনটার আনাগোনা আয়নার মাধ্যমেই হয়ে থাকে। সেদিন রাতে আমরা দেখতে পাই তারা ঘরের সব আয়না কাপড় দিয়ে ঢেকে দিচ্ছিল। সেখানে লিতা খুব চিন্তিত ছিল এসব বিষয়ে। পরদিন আমরা দেখতে পাই তারা গাড়ি করে সেই কবিরাজের বাড়িতে গিয়ে পৌঁছেছে, যেখানে যাওয়ার পর অ্যাডাম লিটাকে 3 রকমের পানি দেয় খাওয়ার জন্য। 2টা গ্লাসের পানি খেতে না খেতেই হঠাৎ করে তার পেটে প্রচন্ড ব্যথা শুরু হয়। সে 3য় গ্লাসের পানিটা কোনো রকমে খায়। অ্যাডাম তখনই মন্ত্র পড়তে শুরু করে আর তার লাঠি দিয়ে লিতার 2 পায়ের মাঝখানে বাড়ি দিতে থাকে। বন্ধুরা, সেখানে পুতুল আকৃতির একটা জিনের বাচ্চাকে জন্ম দেয় লিতা। অ্যাডাম তখন সেটাকে পানি ভরা পাত্রের ভেতর আটকে রাখে। তাদেরকে তখন সে বলছিল, দেখো, আমার পক্ষে এই পুরো সমস্যার সমাধান করা সম্ভব নয়। আমি যা বুঝতে পারছি তা হচ্ছে এই ঘটনার পেছনে লুকিয়ে আছে লিতার জীবনের একটা ভয়ঙ্কর সত্য অতীত, যেটা তাকেই খুঁজে বের করতে হবে আর এটার সমাধান করতে হবে। এখন সেই রহস্য খোঁজার জন্য লিতা ট্রামকে নিয়ে চলে যায় তার পুরনো বাড়িতে, যেখানে সে জন্মগ্রহণ করেছিল। সেখানে সে যায় তার মায়ের সাথে দেখা করার জন্য, কিন্তু সেখানে তার মা ছিল না। বাড়িটা অনেকদিন যাবৎ ধরে বন্ধ। সেই বাড়ির দেয়ালের মধ্যে লিতা আর তার মায়ের একটা ছবি দেখতে পারি আমরা। বন্ধুরা, চিনতে পারছেন তার মাকে? হ্যাঁ, ঠিক ধরেছেন। ওই যে আমরা যে অদ্ভুত মহিলাটাকে দেখছিলাম মানসিক হাসপাতালে, সেটাই হচ্ছে লিতার মা। কিন্তু সেই মহিলাটির এই অবস্থা কেন, আর কি বা সেই ভয়ঙ্কর অতীত, তা এখনই আমরা ধীরে ধীরে জানতে পারবো। বন্ধুরা, আমরা এখানে একটা ফ্ল্যাশব্যাক দেখতে পারি, যেখানে আমাদেরকে আরো 17 থেকে 18 বছর আগে নিয়ে যাওয়া হয়। সেখানে আমরা দেখতে পারছিলাম লিতার মা তাকে খুব অল্প বয়সেই কেন যেন বিয়ে দিতে চাইতো, আর তার মায়ের ব্যবহারটা ছিল খুবই খারাপ, যে কারণে লিতা তার মায়ের সঙ্গে বেশি দিন থাকতে পারেনি। এখন আবার আমরা বর্তমানে দেখতে পারি তার মাকে খোঁজার জন্য তারা পুলিশ স্টেশনে গিয়েছে। সেখানে পুলিশ অফিসারের কাছে তার মায়ের বিষয় জানতে চাওয়ায় সেই পুলিশ অফিসারটি বলে উনি তার প্রতিবেশীদের জন্য খুবই হুমকিজনক ছিল। অনেকজনের উপর অনেক সময় সে অ্যাটাক করার চেষ্টা করেছে, আর গভীর রাতে অনেক জোরে জোরে চিৎকার করত, আর এই কারণেই তাকে মানসিক হাসপাতালে ভর্তি করতে বাধ্য হয়েছে আমরা। তারা তখন সেই অফিসারের কাছ থেকে মানসিক হাসপাতালের ঠিকানা নেয়। ওইদিকে আমরা দেখতে পারছিলাম অ্যাডাম যখন তার কাজের রুমে ছিল, সেখানে হঠাৎ করেই পরিবেশটা যেন পাল্টাতে শুরু করে। সে যেহেতু দেখতে পায় না, তাই তাকে তো ভয় দেখিয়ে কোনো লাভ নেই। তাই তখনই সেই ভয়ঙ্কর জিনটা ফ্যানের সাথে অ্যাডামের মাথা লাগিয়ে মাথাটা ধর থেকে আলাদা করে দেয়, আর তার ভবলীলা সেখানেই সাঙ্গ হয়ে যায়। আমরা দেখতে পাচ্ছিলাম সেটাকে মারার পর সেই শয়তানটি সেখান থেকে বের হয়ে আসছিল। ওদিকে আমরা দেখতে পারি লিতা আর ট্রাম সেই মানসিক হাসপাতালে গিয়ে পৌঁছেছে। সেখানে ডাক্তারের কাছ থেকে তারা খবর নিয়ে তার মায়ের কাছে যায়। লিতা তার মাকে ডাক দেয়, কিন্তু আজব বিষয় হচ্ছে তাকে দেখে লিতার মা ভয়ানক ভাবে চমকে যায়। লিতা তার মায়ের দিকে এগিয়ে যায় আর তার মা তার থেকে দূরে চলে যায়। কি যেন একটা ভয় তাকে তিলে তিলে মারছিল। তখন আমরা আরেকটা আজব বিষয় শুনতে পারি। লিতার মা তাকে বলছিল, নিনা প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি তোমাদের দুজনকে আলাদা করে খুব বড় ভুল করেছি, আমাকে মাফ করে দাও প্লিজ। লিতা সেখানে অবাক হয়ে যায় আর ভাবে তার মা এসব কি বলছে, তার নাম তো লিতা, তাহলে নিনা বলে ডাকছে কেন? তখন সে বলে ওঠে, মা তুমি এমন করছো কেন, আমার নাম তো লিতা। অবস্থা বেগতিক দেখে সেখানে থাকা নার্সেরা তার মাকে সেখান থেকে নিয়ে যায়। সেখানে লিতা ট্রামকে বলছিল, আমি কিছুটা আন্দাজ করতে পারছি আমার অতীত সম্পর্কে, আমার মা কখনো সেটা বলেনি, তবু আমি যা বুঝতে পারছি তা হচ্ছে আমার একটা বোন ছিল যার নাম নিনা। সে মূলত আমার আর আমার মায়ের ক্ষতি করতে চাইছে। সে মারা গিয়েছে, কিন্তু সে কিভাবে মারা গেল আর কেনই বা আমাদের ক্ষতি করতে চায় সেটা আজও রহস্য হয়ে রয়েছে। তারা যখন তাদের মোবাইলে সিসি ক্যামেরাটা চেক করে, তখন তারা দেখতে পায় সেই ভয়ঙ্কর জিনটা তাদের বাচ্চা কুলে নিয়ে আছে আর ক্যামেরার দিকে অবাক ভাবে তাকিয়ে রয়েছে, যা দেখতে খুবই ভয়ানক লাগছিল। বন্ধুরা, তখন তারা দ্রুত তাদের বাসার উদ্দেশ্যে রওনা দেয়। এদিকে বাসার কাজের লোক সিনাহ লক্ষ্য করে একটা আয়না থেকে পর্দা সরে গিয়েছে। তখন সে আয়নাটা আবার পর্দা দিয়ে ঢেকে
রেখে দেয়। সেটা বন্ধ করে যখন সেখান থেকে সে চলে যাচ্ছিল ঠিক তখনই সেটার ভেতর থেকে কিছু একটা বের হয়ে আসছে তা আমরা দেখতে পাচ্ছিলাম। সেটা ছিল সেই ভয়ঙ্কর শয়তান। সিনহা এটা দেখে প্রচন্ড ভয় পেয়ে যায়। এটা ধীরে ধীরে তার কাছে এগিয়ে যায় আর গলা ধরে চাপ দেয়, তাকে একদম শেষ করে দেয়। আর এদিকে আমরা সেই মানসিক হাসপাতালে দেখতে পারি যে সেখান থেকে অলরেডি পালিয়ে গিয়েছে সারি, মানে লিতার মা সেখান থেকে পালিয়ে গিয়েছে। তারা যখন বাসায় আসে তখন তারা দেখতে পারে সেখানে মরে পড়ে রয়েছে সিনহা, বিভৎসভাবে মৃত্যু হয়েছে তার। লিতার বাচ্চার কিছু হয়েছে কিনা সেই ভয়ে সে দৌড়ে তার বাচ্চার কাছে যায়। সেখানে গিয়ে দেখে তার মা তার বাচ্চাকে নিয়ে বসে রয়েছে। এটা দেখে সে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলে আর একটু শান্তি অনুভব করে। আর এখানেই বন্ধুরা এই ঘটনার সব থেকে বড় টুইস্ট রিভিল হয়, যেটা জানার জন্য আপনারা এত কষ্ট করে ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখেছেন। যেহেতু এতক্ষণ পর্যন্ত দেখে ফেলেছেনই, শেষটুকু তাহলে দেখে ফেলুন। আর একটা রিকোয়েস্ট রাখবো আপনাদের কাছে, বাকি ভিডিওটা দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। লিতার মা তাকে একটা ছবি দেয় যেখানে দুটি বাচ্চা একসাথে জোড়া লেগেছিল, মানে যমজ হয়েছিল, যার মধ্যে একজন হচ্ছে লিতা আর একজন হচ্ছে লিনা। তাদের দুজনের শরীর জোড়া লেগেছিল। মানুষ দুইটা হলেও হৃদয় ছিল একটা। হৃদয়টা ছিল লিনার বডির ভেতরে। যেহেতু হৃদয় ছাড়া মানুষ বাঁচতে পারে না, তাই যদি দুজনকে আলাদা করা হয় তাহলে নিনা বাঁচবে না, এটাই বলেছিল ডাক্তার। কাকে বাঁচাবে কাকে বাঁচাবে না এই কঠিন সিদ্ধান্ত নিতে বেশি একটা ভাবে না সারি। সে অপারেশনের মাধ্যমে দুজনকে আলাদা করে ফেলে। বেঁচে যায় লিতা, হৃদয় ছাড়া মারা যায় নিনা। আর বন্ধুরা, লিতার পিঠের মধ্যে আমরা যে দাগটা দেখতে পেরেছিলাম সেটা মূলত দুইজনকে পৃথক করার অর্থাৎ অপারেশনের দাগটাই ছিল, সেটা কোনো জন্ম দাগ ছিল না। এই অংশটাতেই মূলত তারা দুইজন জোড়া ছিল, তাই আমরা সেই ভয়ঙ্কর জিনের পেটের মধ্যেও ক্ষত দেখতে পেরেছিলাম। মূলত লিতার পিঠে আর নিনার পেটের জায়গা দিয়ে তারা দুজনে জোড়া ছিল। এত বছর নিনা লিটার কোনো ক্ষতি করেনি, সে শুধু তার মাকে এটার জন্য দায়ী ভাবত। আর তাই তার মাকে সবসময় সে টর্চার করত। সে তো মারাই গিয়েছে, মানে তার কারিন জিন টর্চার করত। কিন্তু যখনই লিতা তার শরীরে থাকা সেই দাগটা মুছে ফেলে তখনই সেই জিনটা রেগে যায় আর লিতার ক্ষতি করতে শুরু করে। আর আমরা জানতে পেরেছিলাম সেই সার্জারিটা হয়েছিল তারা যখন প্রায় অনেক বড় হয়ে গিয়েছিল তখনই। যাই হোক বন্ধুরা, এটাই ছিল ঘটনার মূল টুইস্ট। তারপর এখন কি হয় তা শুনুন। তখনই আমরা দেখতে পাই তার মা সারিকে নিনার কারিন জিন পজেস করেছে। সেটা তখনই লিতার উপর অ্যাটাক করতে শুরু করে। সেখানে ট্রাম আটকানোর চেষ্টা করে, কিন্তু নিনার যে সব থেকে রাগ ছিল ট্রামের উপরেই, কারণ তার কারণেই লিতা সেই সার্জারির দাগটা মুছে ফেলতে রাজি হয়েছে। রাগে ক্ষোভে তখনই সেটা ট্রামকে এক ভয়ঙ্কর মৃত্যু দেয়। লিতা কি করবে ভেবে পাচ্ছে না। সে তার বাচ্চাকে নিয়ে সেখান থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। সে রান্নাঘরে যায় আর বাচ্চাকে বাঁচানোর জন্য একটা ড্রয়ারের ভেতর রেখে দেয়। লিতা খুবই চেষ্টা করছিল বাঁচার জন্য এখানে লুকিয়ে থাকে সেখানে লুকিয়ে থাকে, কিন্তু কোনোভাবেই কাজ হয় না। সেই জিনটা তাকে খুঁজেই ফেলে। অনেকক্ষণ এসব করার পর পরিশেষে সে তার বাচ্চাকে নিয়ে এই বাড়ি থেকে বের হওয়ার চেষ্টা করে। ঠিক তখনই তার সামনে এসে পড়ে নিনার দ্বারা পজেস হওয়া তার মা। তার মায়ের ভেতরে থাকা সেই জিনটা তাকে বলছিল, তুই আমাকে তোর হৃদয় দিয়ে দে, তাহলে আমি তোর বাচ্চাকে ছেড়ে দেব। লিতা তখন তার বাচ্চাকে পাশের রুমে রেখে একটা ছুরি নেয়। তার বাচ্চাকে বাঁচিয়ে রাখার আর কোনো রাস্তাই তার আর খোলা ছিল না, তাই সে তার হৃদয়ের ভেতর ছুরিটা ঢুকিয়ে দেয়। এতে করে মৃত্যু হয় লিতার। কিন্তু আমরা দেখতে পারি তার সাথে সাথে সেখানেই লুটিয়ে পড়েছে সারির ভেতরে থাকা নিনা, কেননা তারা তো একটি হৃদয় নিয়েই জন্মগ্রহণ করেছিল। যেহেতু লিতা নেই তাই নিনাও থাকবে না। ঠিক তখনই সেখানে অ্যাম্বুলেন্স আসে আর তাদেরকে রেস্কিউ করে হাসপাতালে নিয়ে যায়। ঘটনার শেষে আমরা দেখতে পারি লিতা সুস্থ হয়ে পড়েছে, তার কোলে তার বাচ্চা। আর সেখানে তাকে নার্স এসে বলে, তোমাকে আরেকটা সার্জারি করার পরেই তুমি পুরোপুরি সুস্থ হয়ে যাবে লিতা। কিন্তু সেই নার্স যাওয়ার পর লিতা বলতে থাকে, আমি লিতা না, আমি নিনা। ব্যাস, ঘটনাটাকে আর সামনে না এগিয়ে এখানেই সমাপ্ত করে দেওয়া হয়। কিন্তু বন্ধুরা, আদৌ কি এই ঘটনার সমাপ্তি হয়েছে নাকি এখান থেকেই শুরু হবে
হবে নতুন ভয়ের একটি অধ্যায়। যাই হোক, ঘটনার মূল কাঠামো হচ্ছে সারি মহিলাটির গর্ভ থেকে দুজন কন্যা সন্তান হয়েছিল যমজ। একজনের ভেতরে হৃদয় ছিল, আরেকজনের ভেতরে ছিল না। তাদের মা চাইছিল যেন একজন সুস্থভাবে বেঁচে থাকে। যেহেতু লিতার ভেতরে হৃদয় ছিল, সেহেতু তারই বেঁচে থাকার সুযোগটা বেশি ছিল। সেখানে মরতে হয় নিনাকে। নিনা হয়তো মারা গিয়েছিল, কিন্তু তার কারিন জিন কোনোভাবেই পৃথিবী থেকে যেতে চাইছিল না। সেটাই মূলত তাদের জীবন দুর্বিষহ করে দিয়েছিল। সে আবার ফিরে এসেছিল লিতাকে তার সাথে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য। বন্ধুরা, আপনাদের হয়তো এখন প্রশ্ন আসতে পারে যে ঘটনার শেষে যে দেখলাম লিতা বলছে তার নাম লিতা না, নিনা, এটা কিভাবে হলো? আমরা দেখেছিলাম লিতার সাথে সাথে নিনার কারিন জিনও মারা গিয়েছে। সেটা আসলে মারা যায়নি। জিন তো আর মানুষের মতো না যে হালকা কিছুতেই মারা যাবে। তাদের মারা এত সহজ নয়। বন্ধুরা, কেমন ছিল এই ঘটনাটি তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন। আমাদের চ্যানেলটিতে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। লাইক করতে একদমই ভুলবেন না। আপনার একটা লাইক, একটা কমেন্ট, একটা সাবস্ক্রাইব আমাকে কাজ করতে আরো অনুপ্রেরণা যোগায়। আর সেই অনুপ্রেরণা পেলেই কিন্তু আমি আরো ভালো ভালো ঘটনা আপনাদের সামনে নিয়ে আসতে পারবো। আজকের মতো বিদায় নিচ্ছি। ভালো থাকবেন বন্ধুরা, ভালো রাখবেন সবাইকে, আর আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।